একজন রোগীর চিকিৎসা খরচ ১০০ টাকা, তার মধ্যে কত টাকা তার নিজের পকেট থেকে দিতে হচ্ছে সরাসরি, এটাকেই বলা হচ্ছে আউট অফ পকেট এক্সপেন্ডিচার। তো আমরা এই রিপোর্টের মাধ্যমে জানছি যে প্রতি বছর ৪.৫% হাউসহোল্ড অথবা প্রায় ৮৬ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পতিত হচ্ছে এই চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। তাহলে কি চিকিৎসা তো আমাদের একটা মৌলিক চাহিদা, সেটার অধিকার কি শুধুমাত্র ধনিক শ্রেণীদের জন্য? এর জন্য সরকারের সুন্দর পরিকল্পনা আছে। আমরা জানি ২০১২ সালে হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি করা হয়েছে। তো সেখানে কিন্তু খুব ভালোভাবে বলা হচ্ছে যে সামাজিক স্বাস্থ্য বীমা চালুর কথা বলা হচ্ছে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বাস্থ্য বীমা চালুর কথা বলা হচ্ছে। গরিব নিম্ন আয়ের মানুষ যারা, তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থাপনার জন্য তাদেরকে বীমার আওতায় নিয়ে আসা, সেই বীমার ফান্ডিং হয়তো বিভিন্ন সোর্স থেকে আসবে। চিকিৎসা খরচ মেটাতে পথে বসতে হয়েছে দেশের অসংখ্য মানুষকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গবেষণায় উঠে এসেছে দেশের বেশিরভাগ মানুষ সরকারি হাসপাতাল বা অন্য কোনো সহায়তার মাধ্যমে তাদের চিকিৎসা করান না। পরিসংখ্যানের হিসেব অনুযায়ী আকাশচুম্বী এই চিকিৎসা ব্যয়ের প্রায় ৬৮.৫% তাদের নিজেদেরকেই করতে হয়। কিন্তু আসলে কতজন মানুষের এই সামর্থ্য রয়েছে? ওয়েলকাম ব্যাক টু স্ট্রেট ফ্রম স্টার নিউজরুম। আমি দেবযানী শামা আছি আপনাদের সাথে। বাংলাদেশে উচ্চ চিকিৎসা ব্যয় নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মওদুদ আহমেদ সুজন। ওয়েলকাম টু আওয়ার শো মওদুদ। থ্যাংক ইউ। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের টেকনিক্যাল যে রিপোর্ট, সেই রিপোর্টে কি কি বিষয় উঠে এসেছে? আপনি যেমনটা বলছিলেন, আসলে টেকনিক্যাল রিপোর্টের চুম্বক অংশ যেটা সবচেয়ে স্ট্রাইকিং ইনফরমেশন এবার যেটা আপডেট, সেটা হচ্ছে ৬৮.৫% আউট অফ পকেট এক্সপেন্ডিচার। এটা বলা হচ্ছে যে ধরেন একজন রোগীর চিকিৎসা খরচ ১০০ টাকা, তার মধ্যে কত টাকা তার নিজের পকেট থেকে দিতে হচ্ছে সরাসরি, এটাকেই বলা হচ্ছে আউট অফ পকেট এক্সপেন্ডিচার। তো আমরা এই রিপোর্টের মাধ্যমে জানছি যে এই সর্বশেষ যে এটা বলা হচ্ছে, তার আগ পর্যন্ত আমরা ২০১৫ সালের তথ্য আমরা জানতাম, তখনকার হিসেব পর্যন্ত এটা ছিল ৬৭%। সেটা ১৫ থেকে ২০২০ এই ৫ বছরে আরও ১.৫% বেড়েছে। তো এর মানে বোঝা যাচ্ছে যে আসলে সরকারের যে লক্ষ্য, সেই লক্ষ্যের বিপরীতে চলছে। আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমানোর চাইতে আরও বেশি বেড়ে যাচ্ছে। এই টেকনিক্যাল রিপোর্টের মূল অংশ এটা। এর বাইরে আসলে এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার কেন বাড়ছে, এটা নিয়ে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য মন্ত্রণালয়েরই একটা উইং, তারা মূলত এই রিপোর্টটি প্রিপেয়ার করেছে। যেমন প্রতি বছর ১৬.৪% হাউসহোল্ড, বলছে মানুষ নয়, যে তারা চিকিৎসা নিতে যাচ্ছেন না, যদিও তারা অসুস্থ হচ্ছেন বা তাদের চিকিৎসার দরকার, কারণ তাদের সেটা অ্যাফোর্ড করার মতো অবস্থা নেই। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ২০১৯-এর তথ্য। আরেকটা তারা বলছেন যে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার, এটা বলা হচ্ছে যে সেই ধরনের এক্সপেন্ডিচার, স্বাস্থ্য চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে তারা বিপর্যয়ের মুখে পড়ছে, হয়তো জমি জমা বেচে দিতে হচ্ছে। এ ধরনের কেস হচ্ছে তারা পেয়েছে ২৪.৪% হাউসহোল্ডের ক্ষেত্রে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে প্রতি বছর ৪.৫% হাউসহোল্ড অথবা প্রায় ৮৬ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পতিত হচ্ছে এই চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। আমরা খুব ভালো করেই জানি যে আমাদের দেশে ক্যান্সার, কিডনি ডায়ালিসিস করতে হয়, তারপর হৃদরোগ, এই ধরনের কিছু নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু এখন অনেক বেশি বেড়ে গেছে। একজন কিডনি পেশেন্টকে প্রতি সপ্তাহে যদি ২ বার করে ডায়ালিসিস করতে হয়, প্রতি সপ্তাহে তার মোটামুটি ১০ থেকে ১৫,০০০ বা অনেক ক্ষেত্রে ২০,০০০, অনেক ক্ষেত্রে আরও বেশি হয় হাসপাতাল ভেদে। আমাদের দেশে যেহেতু মেজরিটি জনসংখ্যা হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তো তাদের কিন্তু এইটা মেটাতে গিয়ে দেখা যাচ্ছে যদি ৫ বছর ধরে একটা কিডনি রোগীকে ডায়ালিসিস করে বাঁচিয়ে রাখা হয়, তার জন্য ব্যয় কিন্তু ৫০-৬০ লাখ বা আরও বেশি হয়ে যায়। আমরা অনেক সময় অনেক বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, কোভিডের সময়ও আমরা চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে দেখেছি যে অনেক বেশি হাসপাতালের বিছানায় বসে থেকে বাড়িতে ফোন করে জমি বিক্রি করে দিয়ে চিকিৎসার টাকা নিয়ে আসছেন। আমাদের পত্রিকাতে আমরা এসব রিপোর্ট আমরা দেখেছি। তো এই হচ্ছে এটার ইম্প্যাক্টটা আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাড়ার ক্ষেত্রে। এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার যে 68.5%, এটার কত শতাংশ কোথায় যাচ্ছে, সেখানে তারা দেখিয়েছেন যে ওষুধ এবং এই ধরনের যে আপনার চিকিৎসা সরঞ্জাম কিনতে হয়, সেই খাতেই মূলত 64% চলে যাচ্ছে। মানে একজন রোগী পকেট থেকে যেই টাকাটা দিচ্ছেন চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে,
তার 64% হচ্ছে ওষুধের পেছনে খরচ হয়। আমরা খুব ভালো করেই জানি যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলি বা সবাই তাদের অ্যাগ্রেসিভ মার্কেটিং পলিসির কারণে ডক্টররাও অনেক বেশি ওষুধ লেখে প্রয়োজন ছাড়াও, এই ধরনের একটা প্রবণতা আমাদের দেশে আছে। সেটাও কিন্তু তাদের এই গবেষণায় চলে এসেছে, আমরা সেটা পরে বলছি। তার মধ্যে অন্যান্য সেগমেন্টগুলি আমি বলি আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেমন ইনপ্যাশেন্ট কিউরেটিভ কেয়ারের ক্ষেত্রে 12% খরচ হয়, অর্থাৎ হসপিটালে অ্যাডমিশন হয়ে যে চিকিৎসা নিতে হয় সেক্ষেত্রে। আবার আউটপ্যাশেন্ট আউটডোরে যে কেয়ার নিতে হয় সেখানে 11% খরচ হয়। এটা আউট অফ পকেট এক্সপেন্ডিচার টোটাল, এটার সেগমেন্টটা আমি বলছি। তারপর ল্যাবরেটরি অ্যানালাইসিস, ডায়াগনোসিস যেটাকে আমরা বলছি, ডায়াগনোসিস, ইমেজিং, প্যাথোলজিক্যাল টেস্ট, এগুলোর ক্ষেত্রে আপনার মোট 8% খরচ হয়। আর এর বাইরে আরেকটি খরচ তারা দেখিয়েছেন যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলি, ধরেন কোনো প্রাইভেট হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার, তাদের ডক্টর, নার্স এবং অন্যান্য স্টাফদের ট্রেনিং বাবদ একটা খরচ তারা, সেটাও কিন্তু রুগীর পকেট থেকে আসে, সেটা হচ্ছে 5% এখানে দেখানো হচ্ছে। এখন ওষুধের মধ্যে যেটা আমরা আরেকটু যদি এক্সপ্লেইন করে দেখি, তারা যেটা বলছেন হেলথ ইকোনমিক্স ইউনিট, সেখানে দেখাচ্ছে যে ওষুধ আসলে এত বেশি পরিমাণ কিভাবে রুগীরা ব্যবহার করছেন, অনেক বেশি কিন্তু এটা। তো সেটার মধ্যে দেখা যাচ্ছে যে সেলফ মেডিকেশন, রুগীরা নিজেরাই নিজেদের মতো করে আগের অভিজ্ঞতা অনুযায়ী ওষুধ কিনে খাচ্ছেন, এটা একটা কারণ। আর একটা হচ্ছে ডক্টররা বেশি এক্সেসিভ প্রেসক্রাইব করছেন ওষুধ, যে ওষুধটা দরকার নেই একটার জায়গায় দুটোর জায়গায় 4টা এইভাবে দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে 60% এখানে দেখাচ্ছে। আর একটা ফ্যাক্টর হচ্ছে ওষুধ বেশি ইউজ করার ক্ষেত্রে, সেটা তারা দুটো দেখাচ্ছেন যে প্রাইভেট সেক্টরে যে সমস্ত ডাক্তাররা আছেন ইররেশনাল প্রেসক্রিপশন তারাও করেন, এবং এর মধ্যে আবার বেশি দামের ওষুধটা প্রেসক্রাইব করা হচ্ছে। এসেনশিয়াল ড্রাগ বলে একটা কথা আছে, সরকারের কিন্তু একটা তালিকা আছে যে এগুলি হচ্ছে এখন পর্যন্ত 150 মতো এসেনশিয়াল ড্রাগ আছে, কিন্তু আপনি এর বাইরেও দেখবেন যে আরও অনেক বেশি ওষুধ বাজারে আপনি পাবেন। আবার বাইরে থেকে এনে বিক্রি করা হয়, যে ওষুধটার দাম হয়তো বাইরে থেকে আনা হচ্ছে 200 টাকায়, সেটা বিক্রি করা হচ্ছে 1500 টাকায় বা 2000 টাকায়, এরকম কেস কিন্তু আছে। তো এই দুটো মিলিয়ে হচ্ছে 25%, এখানে 85% হিসাব দেখানো হয়েছে, 15% হয়তো অন্যান্য ক্ষেত্রে আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে 25% ইরেশনাল প্রেসক্রিপশন বা ফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার্স, তারপর বেশি দামের ওষুধ দেয়া, এক্ষেত্রে হচ্ছে অ্যাগ্রেসিভ প্রমোশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির এই কথা বলা হচ্ছে। যে এই কোম্পানিগুলি তাদের 13 সালের একটা স্টাডি বলছে যে 2010-এ যে পরিমাণ ব্যয় করেছে ওষুধ কোম্পানিগুলি, তাদের স্টাফ থেকে শুরু করে মার্কেটিং সব কিছু, তার 58% ছিল শুধুমাত্র মার্কেটিং খাতে ব্যয়। ওষুধ বানানো, গবেষণা সব মিলিয়ে ব্যয় কিন্তু বাকিটা মাত্র 42% কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে যদি ওষুধ কিভাবে বিক্রি করা যাবে, কিভাবে আরও বেশি মানুষকে ইউজ করানোর একটা শেখানো যাবে, ডাক্তারদেরকে কিভাবে আরও বেশি কনভিন্স করা যাবে যে আমাদের ওষুধগুলি লেখেন, সেখানে যদি ব্যয় 58% হয়, তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা কিন্তু রুগীর পকেট থেকেই খরচটা হচ্ছে, ওষুধটা কিন্তু পুরোপুরি রোগীর পকেট থেকেই আসে। সুতরাং আপনার কাছে এতক্ষণ আমরা শুনছিলাম, আপনি বলছিলেন যে গবেষণায় উঠে এসেছে যে 16.4% মানুষ অতিরিক্ত ব্যয়ের কারণে চিকিৎসা সেবা নিতেই যান না। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি চিকিৎসা তো আমাদের একটা মৌলিক চাহিদা, সেটার অধিকার কি শুধুমাত্র ধনিক শ্রেণীদের জন্য? আসলে শুধু ধনীদের কথা বলা মুশকিল, কারণ আমরা করোনার সময় কিন্তু দেখেছি যে ধনী গরিব নির্বিশেষে সবাই কি ধরনের বিপদে পড়েছে। এই সময়টা আমাদের এই প্যান্ডেমিকটা কিন্তু দেখিয়ে দিয়েছে। যদি সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা সবার জন্য নিশ্চিত না করা যায়, তাহলে কিন্তু আমরা ধনী গরিব নির্বিশেষে সবাই বিপদে পড়ে যাবে। কারণ এক্ষেত্রে যেটা হচ্ছে যে ধনীদের ক্ষেত্রে হয়তো একটু সুবিধা হচ্ছে, তাদের জন্য টাকা হয়তো কোনো বিষয় নয়, তারা কোয়ালিটি সার্ভিস পাওয়ার জন্য দেশের 5 স্টার মানের যেটা বলা হচ্ছে এলিট শ্রেণীর যে হাসপাতালগুলি আছে সেগুলিতে হয়তো তারা যাচ্ছেন, কিন্তু সেখানেও কিন্তু আপনি দেখবেন যে মাঝে মধ্যেই রোগী মারা গেছে কিন্তু পেমেন্ট না দেওয়ার কারণে মৃতদেহ আটকিয়ে রাখা হচ্ছে, এরকম খবর কিন্তু আমরা প্রায় পাচ্ছি। এর মানে হচ্ছে যে স্বাভাবিকভাবে সবাই কিন্তু এটার কিন্তু ভিকটিম হচ্ছে আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাড়ার কারণে। গরিব শ্রেণী তাদের জন্য এই পরিস্থিতিটা আরও বেশি ভয়াবহ হচ্ছে। ওই যে আমরা দেখছি যে দেখেন একটা সংখ্যায় মানুষ 16%-এর বেশি তারা চিকিৎসা নিতেই যাচ্ছেন না। সুজন, হেলথ ফিন্যান্সিং স্ট্র্যাটেজি 2012 to 2032 এর লক্ষ্য বাংলাদেশের ওওপি বা ব্যক্তিগত চিকিৎসা ব্যয় অর্ধেকে নামিয়ে আনা, কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এর বিপরীত দিকে হাঁটছি। মানে ব্যক্তিগত চিকিৎসা ব্যয় কিন্তু আমাদের
আরো বেড়ে যাচ্ছে। তো এর পিছনে কারণ কি, আর এত বেশি কেন বাংলাদেশের চিকিৎসা ব্যয়? দেবযানী, আপনি বা আমরা সবাই জানি বাংলাদেশের চিকিৎসা যে কিউরেটিভ কেয়ারের যে কাঠামোটা, স্ট্রাকচারটা, হেলথ স্ট্রাকচারটা আপনার টারশিয়ারি লেভেল থেকে শুরু করে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিউনিটি ক্লিনিক বা অন্যান্য যে হাসপাতালগুলি আছে, কাঠামো কিন্তু অবকাঠামো যদি বলি সেটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্যে আছে। এখানে দেখবেন যে পাবলিক অর্থাৎ সরকারি খাতে প্রায় 50,000 বেড আছে সরকারি হাসপাতালগুলোতে, একদম উপজেলা থেকে শুরু করে সর্বোচ্চ টারশিয়ারি লেভেল হাসপাতাল পর্যন্ত। আর প্রাইভেট সেক্টরে এটা হচ্ছে প্রায় 88,000, সব মিলিয়ে প্রায় 1,38,000 বেড আছে হাসপাতালগুলোতে, সরকারি বেসরকারি মিলিয়ে। এখন এনাদের যে গবেষণা, এখানে দেখা যাচ্ছে যে বেড ইউটিলাইজ হচ্ছে না ঠিকভাবে। যেমন ধরেন উপজেলায় যে ধরনের ডাক্তার থাকার কথা, কনসালটেন্ট, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ এরকম ডাক্তার থাকার কথা, সেটা কিন্তু সেখানে থাকছেন না, যার কারণে মানুষকে কিন্তু উপজেলায় থেকে জেলায় আসতে হচ্ছে। আবার সব জেলাতেও কিন্তু সুবিধা নাই, তখন যেতে হচ্ছে বিভাগীয় পর্যায়ের যে বড় হাসপাতালগুলি, মেডিকেল কলেজ, সেখানে না হলে আবার আসতে হচ্ছে ঢাকায়। তার মানে হচ্ছে যে মানুষের দোরগোড়ায় যদি চিকিৎসা সেবা পৌঁছানো যায় তাহলে কিন্তু তাদের এই খরচটা কমে আসবে। ট্রান্সপোর্টেশন খরচ থেকে শুরু করে ঢাকায় এসে বা একটা বাসা থেকে অনেক দূরে যে কোনো একটা শহরে যে থাকা, সেটার ফুড কস্ট আছে, এই খরচগুলি কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো এটাতে বোঝা যাচ্ছে যে আমাদের যে অবকাঠামো আছে এটার এফিসিয়েন্সিটা বাড়াতে হবে, এটাকে আরো কার্যকর করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের দিকে যদি আমরা তাকাই, সেখানকার ওপি বা ধনী গরিব সকলের চিকিৎসা সেবা নেওয়ার যে বিষয়টা, সেটার পরিস্থিতিটা কিরকম? আসলে এটা যদি আমরা বলি, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও কিন্তু আমাদের একটু আগে যেটা বললাম যে আমাদের যে অবকাঠামো আছে পাশের ইন্ডিয়াতেও কিন্তু এইটা নাই। আপনার অনেক জেলাতেই আছে, ইন্ডিয়াতে হাসপাতাল নেই। ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে ওষুধের পেছনে খরচ কিন্তু অনেক কম আমাদের চেয়ে, মাত্র 28%, এবং সেখানে সেলফ প্রেসক্রিপশনের হার অনেক কম, 0.3% মাত্র। সেখানে আমাদের কিন্তু দেখছি সেলফ প্রেসক্রিপশনে প্রায় 60%, 58%, 60% উপরে। তো এ ধরনের কিছু পার্থক্য আছে। তবে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের ক্ষেত্রে আমরা যদি দেখি, বাংলাদেশ হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে, আফগানিস্তান হচ্ছে সবচেয়ে উপরে, তারপর হচ্ছে বাংলাদেশ। এটা WHO-র হিসেব অনুযায়ী, WHO-র এটা হচ্ছে আবার এস্টিমেশন একটা 2018 অনুযায়ী। এখানে আমরা যেমন 68.5% দেখছি, সেখানে 73% বাংলাদেশের ক্ষেত্রে দেখাচ্ছে, ওটা এস্টিমেশন। সেহেতু আমরা সরকারের যেহেতু এটা সিস্টেমেটিক একটা স্টাডির আলোকে বলছি, আমরা এটাকেই অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরে নিচ্ছি। আর অন্যান্য দেশগুলোর মধ্যে ভুটান, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে ইভেন মালদ্বীপ, এগুলোতে কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার কম। ভুটানে মাত্র সম্ভবত 16% বা 20% এর মধ্যেই আছে। সুজন, টাকার অভাবে যাতে কাউকে বিনা চিকিৎসায় মারা যেতে না হয় বা কাউকে তার জমি জমা সর্বস্ব হারাতে না হয়, বা চিকিৎসা ব্যয়টা যাতে সর্বসাধারণের নাগালে চলে আসতে পারে, সেজন্য করণীয়টা কি? এর জন্য সরকারের সুন্দর পরিকল্পনা আছে। আমরা জানি 2012 সালে হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি করা হয়েছে। তো সেখানে কিন্তু খুব ভালোভাবে বলা হচ্ছে যে সামাজিক স্বাস্থ্য বীমা চালুর কথা বলা হচ্ছে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বাস্থ্য বীমা চালুর কথা বলা হচ্ছে। যেমন যারা একদম যারা একদম গরিব, নিম্ন আয়ের মানুষ যারা, তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থাপনার জন্য তাদেরকে বিমার আওতায় নিয়ে আসা। সেই বিমার ফান্ডিং হয়তো বিভিন্ন সোর্স থেকে আসবে। আমরা স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কিন্তু টাঙ্গাইল জেলায় পাইলটিং করছে, সেটা সাকসেসফুল আমরা রিপোর্ট পেয়েছি। USAID ICDRB সেটা ইভ্যালুয়েশন করে বলছে ইটস ওকে, এটা খুব ভালো একটা ইফেক্টিভ একটা ব্যবস্থাপনা। সেটা এখন 6টা জেলায় এক্সপ্যান্ড করা হবে, এটাও বলা হচ্ছে। তো এভাবে আসলে আমাদেরকে দেশের সব জায়গায় আসলে বিমা চালুর বিষয়ে একটা যে পদক্ষেপ চলছে, বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরির বিমা, সেই বিষয়গুলো যদি সামনে আসে তাহলে আস্তে আস্তে এটা মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা কমে যাবে। উপজেলা হেলথ কমপ্লেক্স যেগুলি আছে সেগুলোকে আরও ইফেক্টিভ করা, সেখানে প্রয়োজনে আপনার হেলথ সার্ভিস চালু করা, কমিউনিটি লেভেলে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা কাজ করছে তাদেরকে আরও ট্রেন আপ করা, মানুষের কাছে তারা যেন সবসময় মানুষ চাইলেই পায়। চিকিৎসা মানুষের মৌলিক চাহিদা হলেও সেই চিকিৎসার ব্যয় মেটাতে অধিকাংশ মানুষকে হতে হচ্ছে সর্বশান্ত। বাংলাদেশ সরকারকে অবশ্যই যথাযথ উদ্যোগ নিতে হবে যাতে মানুষ চিকিৎসা করাতে আরো উদ্বুদ্ধ হয় এবং সেই চিকিৎসা সেবার ব্যয় নাগালের মধ্যে থাকে।
ধন্যবাদ সুজন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দ্য ডেইলি স্টারের নিউজ এবং এক্সপ্লেইনার ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি চাপুন। ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ডোন্ট ফরগেট টু লাইক আওয়ার ফেসবুক পেজ। Straight from Star Newsroom will be right back with more answers. Till then, stay healthy, stay safe.